মেডিকেল কলেজের ছাত্র, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হচ্ছে নাগরিক সংস্কৃতি নয়, বরং লোক সংস্কৃতির প্রতি আনুগত্যই বাঙালিকে সংস্কৃতিবান গড়ে তুলতে পারে। আজকে দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে যেটি মনে হলো, আজকে নাকি ভালো খারাপ আমরা দেখবো না, আজকে খারাপ হলেও নাকি নাগরিক সংস্কৃতিকে আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। না মাননীয় সভাপতি, আজকে অবশ্যই ভালো খারাপের একটি তুলনা আসবেই, যে আজকে আমাদের কোন সংস্কৃতিটি আমাদের মূল্যবোধকে ধারণ করে, কোন সংস্কৃতিটি আজকে আমাদের বাঙালি দৃষ্টিভঙ্গি, বাঙালি মূল্যবোধের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। মাননীয় সভাপতি, আজকে তারা যে কথাটি বলছেন যে প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আজকে আমাদের যেই লোক সংস্কৃতি আছে সেটিকে মানুষের কাছে নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে বাঙালিকে সংস্কৃতিবান করতে গেলে আজকে কাকে আমি খুঁটি ধরবো, কার দিয়ে প্রচার চালাবো সেটি প্রশ্ন না, কাকে আমি কেন্দ্রে ধরে তারপরে বাঙালির সকল চর্চা, সকল মূল্যবোধকে আনবো, এবং সেটি ওনারাই বলছেন বারবার, সেটি নাকি লোক সংস্কৃতি হতে হবে। মাননীয় সভাপতি, আজকে তারা বললেন নগর সংস্কৃতি থেকে যে একটি কতগুলো কথা এসছেন, ফল, কবিতা, উৎসব ইত্যাদি। এই কবিতাগুলো কি কবিতা মাননীয় সভাপতি? এই ফলগুলো কি সংস্কৃতি? আজকে আমাদের ফল খাওয়ার যে চর্চা, এটি কিন্তু আমাদের সেই গ্রামীণ সংস্কৃতি, আমাদের লোক সংস্কৃতির অংশ মাননীয় সভাপতি। আজকে তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেক এগিয়েছি মাননীয় সভাপতি। আজকে হয়তো আমরা একজন আমেরিকান, একজন ইউরোপিয়ানের মতো কর্মক্ষেত্রে স্যুট টাই পড়তে পারি মাননীয় সভাপতি, কিন্তু রাতে কাজ শেষে কিন্তু আমরা তাদের মতো নাইট ক্লাব, বার বা রেস্টুরেন্টে না গিয়ে খাবার জন্য সেই ঘরেই ফিরে আসি মাননীয় সভাপতি। আজকে আমাদের বক্তব্য ঠিক ছিল এই জায়গাতে মাননীয় সভাপতি, যে আজকে আমরা আমাদের কর্মপরিধি বাড়াবো, আজকে আমরা আধুনিক হব ঠিকই, কিন্তু আজকে আমাদের মূল্যবোধটি ধরে রাখতে হবে, দৃষ্টিভঙ্গিটি ধরে রাখতে হবে। আজকে যদি আমরা মূল্যবোধ দৃষ্টিভঙ্গিটি ধরে রাখতে চাই মাননীয় সভাপতি, তাহলে আজকে আমরা কোন সংস্কৃতির চর্চা করব, কোনটিকে কেন্দ্রে ধরে তারপরে আমরা মাননীয় সভাপতি সামনে আগাবো মাননীয় সভাপতি। দৃষ্টিভঙ্গির আরেকটি উদাহরণ দিই মাননীয় সভাপতি। একজন আমেরিকানের কাছে ভালো থাকা হচ্ছে তার ফ্ল্যাট বাড়ির সমান, একজন ইংরেজের কাছে ভালো থাকা হচ্ছে তার সম্মানের অক্ষুণ্ণতা বা রয়্যালিটির প্রতীক, আর একজন বাঙালির কাছে তার ভালো থাকা হচ্ছে তার পরিবার পরিজনকে নিয়ে রাতের বেলা ভালো মতো এক টেবিলে বসে খাওয়া মাননীয় সভাপতি। বাঙালি অর্থ চায়নি, বাঙালি রয়্যালিটিও চায়নি, সব বাঙালির একটাই চাওয়া, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে চাওয়া, এই যে মূল্যবোধ, এই মূল্যবোধটির সাথে আজকে আমাদের কোন সংস্কৃতি পরিচয় করিয়ে দেয় মাননীয় সভাপতি? আজকে চট্টগ্রাম গীতিকার দিকে যদি তাকাই, সেখানে বাদশাহ ও জবরুদ নামক যে উপাখ্যানটি রয়েছে সেটি যদি আজকে আমরা পড়ি মাননীয় সভাপতি, তাহলে আজকে কি দেখবো? সেখানে দেখবো বাদশাহ ন্যায় বিচারের জন্য তার সন্তানের মৃত্যুদণ্ড দেয়। এই যে ন্যায় বিচার, এই যে সততা কিংবা ভদ্রতার বিচার আচারের যে ঘটনাগুলো আজকে আমাদের পুঁথি, আজকে আমাদের গীতিকার মাঝখানে উঠে এসেছে, তা আজকে আমাদের নগর সংস্কৃতির যে সাহিত্য তার মধ্যে কিভাবে উঠে আসে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আজকে আমাদের আদিকাল থেকে হিন্দুরা আমাদের গ্রাম অঞ্চলে বেড়া ভাসান উৎসব পালন করত। পরবর্তীতে মুঘল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয়, সেটা জিন্দাপির খোয়াজ খিজরি উৎসব নামে আজকে সারা বাংলায় চলে আসছে। এখনও মাননীয় সভাপতি গ্রামে মানুষ কিন্তু সেই বেড়া ভাসান উৎসবটি পালন করে। এই যে অসাম্প্রদায়িকতার বার্তাটি আজকে আমাদের লোক সংস্কৃতি থেকে আসছে, সেটিকে আজকে আমরা মূল ধরবো, নাকি এই প্রিন্ট মিডিয়ার টিভি ক্যামেরাকে আমরা মূল ধরবো? প্রশ্নটি আমাদের এখানে মাননীয় সভাপতি। আজকে যদি আমরা এই অসাম্প্রদায়িকতার বার্তাটিকে মূল ধরি, তাহলে আজকে আমাদের সংস্কৃতি বান করতে লোক সংস্কৃতির প্রতি আনুগত্যটি আসলে মাননীয় সভাপতি প্রচার পায় মাননীয় সভাপতি। বাঙালির কথা হবে আর 52 বা 71 আসবে না, তা তো হয় না মাননীয় সভাপতি। আজকে আমাদের এই বাঙালির অকুত ভয় কিংবা প্রতিবাদী কণ্ঠস্বর, এই শিক্ষা আজকে আমরা কোথা থেকে পেয়েছি? 71 কিংবা 72 সময়ে কোন নাগরিক চর্চা আজকে আমাদের হতো, কিংবা সারা বাংলাদেশে যে 71 কিংবা 52তে যে মানুষের যে গণজাগরণ, সেখানে কত শতাংশ মানুষ নাগরিক সংস্কৃতি চর্চা করতেন এবং কত সাধারণ মানুষ ছিলেন? প্রশ্ন সেখানে মাননীয় সভাপতি। পাবনা অঞ্চলের একজন বাউল বলছেন, এবার রাখতে হবে দেশের মান, ওরে বাইচাল ভাই 10 গ্রামের মোদের সমান, নাইরে বাইচাল ভাই এবার হাইও বলো রে। এই যে এক হওয়া, এই যে গ্রামের সম্মান অক্ষুণ্ণ রাখতে জাত ভেদ ভুলে সবাই এক কাতারে হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এই যে শিক্ষা, এই শিক্ষা থেকে আজকে বাঙালি একবার প্রতিরোধী হয়েছিল। আমরা পেয়েছি ভাষা, আমরা পেয়েছি আমাদের লাল সবুজ পতাকা। মাননীয় সভাপতি, আজকে তারা বারবার বলছেন যে নাগরিক সংস্কৃতি আমাদেরকে একটি অনেক বড় জায়গা দিচ্ছেন, আমাদেরকে সবার সাথে পরিচয় করে দিচ্ছেন, কিন্তু তার একই সাথে কিন্তু মাননীয় সভাপতি আজকে আমাদের নাগরিক সংস্কৃতি আমাদের সাথে আরও কিছু খারাপ দিক দিচ্ছেন। তার মধ্যে তারা নাগরিক সংস্কৃতির কারণে আজকে আমরা পেয়েছি একক পরিবার, সেই একক পরিবার থেকে মানুষ হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিক। সেই আত্মকেন্দ্রিকতার একটি উদাহরণ হচ্ছে আজকে ঢাকা শহরে যদি দেখেন, তাহলে ফ্ল্যাট বাড়ি নামক যেই সংস্কৃতিটি চলছে, সেই সংস্কৃতিতে আজকে একই ফ্ল্যাটে থেকে অনেক মানুষ অনেকজনকে চেনে না। মাননীয় সভাপতি, স্মার্টনেসের নামে গুরুজনদের সাথে বেয়াদবি, এটিও কিন্তু আজকে আমাদের নাগরিক সংস্কৃতি অধিমাত্রায় চর্চার একটি ফল।
অগ্রগতির নামে আজকে আমার দ্বিতীয় বক্তা বলে গেলেন বাংলিশ ভাষার যে উত্থান, এটিও কিন্তু আজকে আমাদের নাগরিক সংস্কৃতি চর্চার একটি কারণ হিসেবে আমরা দেখতে পারি। আধুনিকতার নামে আজকে নিজ ঐতিহ্যের প্রতি অবহেলা এবং অবজ্ঞা করতে কিন্তু মাননীয় সভাপতি আজকে আমাদের এই নাগরিক সংস্কৃতি শিখিয়েছে মাননীয় সভাপতি। তাই শেষে বলতে চাই, কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা, নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা। আসুন আমরা লোকসংস্কৃতিকে ভালোবাসি, এর চর্চা করি, কারণ বাঙালির মনের রোগ সারাতে পিয়ানো কিংবা গিটার লাগে না, বাঁশের পাতার বাঁশি যথেষ্ট। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা যুক্তি খণ্ডন পর্বে যাবার আগে আজকের এই প্রথম পর্বের শেষ বক্তাকে এখন আহ্বান করব। উনি জিহাদ আল মেহেদি, বিপক্ষের দলনেতা, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। 1971 সালে যখন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এই একটি স্লোগান, এই একটি পোস্টার আমাদের এক সূত্রে গেঁথেছিল, আমরা সবাই বাঙালি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন, সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। কবিতার এই 4টি লাইন, পোস্টারের এই 4টি লাইন দিয়ে কেন শুরু করলাম? বলেছিলাম বাঙালি জাতিকে এক সূত্রে গাঁথা। 1971 সালের প্রেক্ষাপট যদি দেখি, আমরা আমাদের একটি বাংলাদেশকে পেয়েছি মাননীয় সভাপতি। সেই বাংলাদেশটি গড়ার পেছনে সাংস্কৃতিক আন্দোলনের যে ভূমিকাটি রয়েছে, যে বড় প্রেক্ষাপটটি রয়েছে, সেই প্রেক্ষাপটটি কিন্তু 1948 সালের তমুদ্দুন মজলিসের ফলাফল মাননীয় সভাপতি। আজকে সেই জায়গাটিতে তারা ভুল করে ধরে ফেলেছেন, তারা পাশ্চাত্য সংস্কৃতি এবং নাগরিক সংস্কৃতি দুটোকে এক করে ফেলেছেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাগুলো কোথায় ছিল? আজকে একেবারে সোজা সাপটা ভাষায় আমরা যে কথাটি বোঝানোর চেষ্টা করেছি, সেটি হচ্ছে বাঙালিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সংস্কৃতিবান করার জন্য নাগরিক সংস্কৃতি প্রধান ভূমিকা পালন করে কি না, আমরা আমাদের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করেছি প্রধান ভূমিকা পালন করে। যুক্তিখণ্ডন দিয়ে শুরু করি। বিপক্ষের প্রথম বক্তা অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তা এসে বললেন, শেক্সপিয়রের নাটক দেখে নাকি আসলে আমরা আমাদের কালচারকে ভুলতে পারবো না, আমাদের সংস্কৃতিকে আসলে মনে রাখতে পারবো না। পরক্ষণেই দ্বিতীয় বক্তা এসে বললেন, হ্যাঁ আমরা এলভিস প্রিসলির গান শুনবো। তাদের বক্তব্য কি পরস্পর বিরোধী হয়ে গেল না মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, প্রথম বক্তা যখন এসেছেন আমি খুবই আশায় ছিলাম যে প্রথম বক্তার কাছ থেকে হয়তো আমরা গঠনমূলক কিছু পাবো। মাননীয় সভাপতি খুব কষ্ট লেগেছে যখন আমরা দেখেছি উনি বলেছেন আমরা পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করছি। মাননীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে মাননীয় সভাপতি পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মাননীয় সভাপতি, কারণ এটি হচ্ছে একটি প্রাণচঞ্চার কেন্দ্র, যে জায়গাটি শেখায় আমরা বাঙালি, আমাদের ভেতর একটি জাতীয়তাবোধ রয়েছে বাঙালি বলে। মাননীয় সভাপতি, যদি সংস্কৃতিবান আমাদের হতেই হয়, তাহলে যে জায়গাগুলোকে আমাকে পূরণ করতে হবে সেটি হচ্ছে সংস্কৃতির চর্চা এবং প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। নাগরিক সংস্কৃতির হাতে রয়েছে কিছু শক্তিশালী হাতিয়ার, যে হাতিয়ারগুলো সবসময় কাজ করে সংস্কৃতির চর্চা এবং প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন রেখে যাচ্ছি, লোকসংস্কৃতির হাতে কোন ধরনের হাতিয়ার রয়েছে? মাননীয় সভাপতি, আজকে তারা যখন নাগরিক সংস্কৃতির নানান ধরনের দোষ ত্রুটি খুঁজে বের করার প্রয়াসটি পান, তখন ইচ্ছে করলে আমরাও লোকসংস্কৃতির অনেক দোষ ত্রুটি খুঁজে বের করতে পারি, কিন্তু সেই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি না। তার কারণ হচ্ছে আজকে বিতর্কের বিষয়টি আসলে সেই জায়গায় নয়, আজকের বিতর্কটি হচ্ছে এই জায়গায় সংস্কৃতিবান করে তোলার পেছনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নাগরিক সংস্কৃতি কতটুকু ভূমিকা পালন করে, লোকসংস্কৃতি কতটুকু ভূমিকা পালন করে। যদি দেখি নাগরিক সংস্কৃতি লোকসংস্কৃতির চেয়ে বেশি ভূমিকা পালন করে, তাহলে আজকে যে প্রস্তাবটি রয়েছে মাননীয় সভাপতি, আজকে যে বিষয়টি রয়েছে, এটি আমাদের পক্ষে আসে। পরবর্তীতে আসি মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাগুলোতে চেতনাবোধের বিকাশের কথাটি বলেছিলাম, 1971 সালের কথা বলেছি, 52 ভাষা আন্দোলনের কথা বলেছি। মাননীয় সভাপতি, যখন একটা সময় পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন এই নাগরিক সংস্কৃতির ধারক এবং বাহকরাই সেই রবীন্দ্রসঙ্গীতকে সার্বজনীন করে তুলেছেন, সবার সামনে উপস্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, চর্চা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি, আজকে প্রাণ খুলে গাইতে পারি, কারণ রবীন্দ্রসঙ্গীতের একটি সার্বজনীনতার রূপ সেই নাগরিক সংস্কৃতির লোকজনই আমাদেরকে দিয়েছে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে তারা বারবার মূল্যবোধের কথাটি বলছেন। আমার প্রশ্নটি হচ্ছে ঠিক এই জায়গাটিতে, আমার মূল্যবোধটি কি হবে এটি ঠিক করে দেয় কারা? এটি কিন্তু নাগরিক সংস্কৃতি ঠিক করে দেয় যে আমার মূল্যবোধটি কি হবে মাননীয় সভাপতি। এটি লোকসংস্কৃতির একজন যিনি ছড়া তৈরি করেছেন, যার নামও জানি না, কারণ লোকসংস্কৃতির একটি ব্যাপার হচ্ছে এটি নৈর্ব্যক্তিক। 1000 বছর আগে কে ছড়া তৈরি করে গিয়েছে কিংবা কে গান লিখে গিয়েছে মাননীয় সভাপতি, এটি খুঁজে আজকে বের করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, কয়েকটি নাম বলছি, এই নামগুলো হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, চন্দ্রকুমার দে, মোক্ষদাচরণ ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী। সবাই
নাগরিক সংস্কৃতির লোক, নাগরিক সমাজের লোক, তারাই সেই ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে মাগন ঠাকুরের ছড়া, এই ছড়া গানগুলো সব একে একে কালেক্ট করেছিলেন বলেই আজকে আমরা জোর গলায় দাঁড়িয়ে এই জায়গাটিতে বলতে পারছি যে হ্যাঁ, আমাদের একটি লোকসাহিত্য রয়েছে, লোকসংস্কৃতি রয়েছে। আজকে নাগরিক সংস্কৃতি সেই লোকসাহিত্যটিকে পরিচর্যা করছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে খুবই হতাশ হয়েছি যখন দ্বিতীয় বক্তা বলেছেন যে নাগরিক সংস্কৃতি নাকি দেশীয় সংস্কৃতির পরিপন্থী। আমাদের খুব ভালো একটি জায়গা ছিল এই জায়গাটিতে যে আজকে যখন আমরা বর্তমান সময়ের কথা বলছি, পৃথিবী এগিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, এটিকে আপনি না বোধকভাবে না দেখে যদি আপনি হ্যাঁ বোধকভাবে দেখেন মাননীয় সভাপতি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে, এই চলমান পৃথিবীর সাথে তাল মিলাতে গিয়ে যদি আমাকে একটি পারস্পরিক সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেই মিথস্ক্রিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করছে নাগরিক সংস্কৃতি। কারণ সে পরিচর্যা করছে কবিতা উৎসবের মাধ্যমে, সে পরিচর্যা করছে মঞ্চ নাটকের মাধ্যমে, সে পরিচর্যা করছে বিভিন্ন অন্যান্য উৎসবের মাধ্যমে। যখন সেই উৎসবগুলো ছিল একটি অঞ্চলের, আজকে নোয়াখালী অঞ্চলের ব্যাপার, সাংস্কৃতিক ব্যাপার, লোকসংস্কৃতি কিংবা রাজশাহীর সংস্কৃতি, দুটোকে এক ক্ষেত্রে মেলবন্ধন করেছে এই নাগরিক সংস্কৃতি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, সব শেষ করি। বায়রন তার কোর্সেয়ারে বলেছিলেন, যেটি বলেছেন নিরঞ্জন অধিকারী সেটির অনুবাদ করেছেন, সুনীল সাগরের বুকে উদ্বেলিত প্রফুল্ল যেমন জল, তেমনি মুক্ত হৃদয় আমাদের সীমাহীন চিন্তার দল। সীমাহীন এই চিন্তাটিকে নিয়েই এগিয়ে যেতে চাই পরস্পরের হাতে হাত ধরে। নাগরিক সংস্কৃতির জয় হোক, লোকসংস্কৃতির হাত ধরে দুজনের মাধ্যমেই তৈরি হোক নতুন একটি সভ্যতার। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিষয়টি যেন আমাদের পক্ষে যায়, বিষয়টি যেন আমাদের পক্ষে থাকে, এই রকম উচ্চারণ আমরা শুনছি। কৌশলে যেন আমাদের বিদগ্ধ এবং মেধাবী প্রতিযোগিতারা বলতে চাইছে, একটা সুরের প্রতি আমাদের যেন ইঙ্গিত দিচ্ছে। যা হোক, আমরা এখন পক্ষের দলনেতা সাকিব মাহমুদকে ডাকবো, তিনি যুক্তি খণ্ডন করবেন 2 মিনিটে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে আবার কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ থেকে আজকে বারবার যে কথাটি বলা হচ্ছে সংস্কৃতির নাকি কোনো হাতিয়ার নেই। মাননীয় সভাপতি, আজকে আমরা যে কথাটি বারবার বলে যাচ্ছি যে লোক সংস্কৃতি সবচেয়ে বড় হাতিয়ার, যে জায়গাটি নিয়ে আজকে আমরা বিতর্ক করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ধরে রাখার ক্ষমতা। মাননীয় সভাপতি, আজকে বাঙালি কে, এই পরিচয়টা আসলে কিন্তু আমাদের লোক সংস্কৃতি থেকেই উঠে আসে। আজকে যদি লোক সংস্কৃতি নাই থাকে, বাঙালিকে এই পরিচয়টাই যদি না থাকে, তাহলে নাগরিক সংস্কৃতি কার সাথে কার হাত ধরাবেন, ব্যাপারটি আজকে আমার কাছে পরিষ্কার হয়নি। মাননীয় সভাপতি, আজকে ওনারা যে কথাটি বলছেন যে বাঙালিকে সংস্কৃতি বান করতে কে ভূমিকা রাখে, আজকে আমরা যেটি কথাটি বলছি যে লোক সংস্কৃতি বাঙালিকে তার মূল্যবোধ, তার পরিচয়, তার আত্মপরিচয় দিতে সাহায্য করে। নাগরিক সংস্কৃতি, আজকে আমরা যদি কয়েক দশকে বাংলাদেশের শহর অঞ্চলের চর্চাগুলো দেখে আসি, তাহলে দেখব আস্তে আস্তে আমরা আমাদের যে বাঙালি মূল্যবোধটি ছিল, যে জায়গাটি আজকে আমাদের দলের সবাই দেখানোর চেষ্টা করেছেন, যে নাগরিক সংস্কৃতির চর্চার ফলে আজকে আমরা আমাদের মূল্যবোধ থেকে কিছুটা হলেও সরে গেছি। আজকে আমরা যে কথাটি বলতে চেয়েছি যে লোক সংস্কৃতিকে যদি আজকে আমরা কেন্দ্র ধরে লোক সংস্কৃতিকে চর্চার মাধ্যমে লোক সংস্কৃতিটাকে আজকে আমরা আমাদের কেন্দ্রে ধরে আমাদের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির মাপকাঠি হিসেবে ধরে রেখে যদি আমরা চর্চা করি, আজকে আমরা যদি তথ্য প্রযুক্তির ব্যবহার করি, তাহলে মাননীয় সভাপতি আজকে বাঙালিকে আমরা সংস্কৃতিবান করতে পারবো। মাননীয় সভাপতি, তারা আজকে যে কথাটি বারবার বলছেন যে লোক সংস্কৃতিকে নাকি সার্বজনীনতা দেওয়া যায় না। মাননীয় সভাপতি, আজকে আমরা কখনো সার্বজনীনতার বিরুদ্ধে ছিলাম না। মাননীয় সভাপতি, আজকে সার্বজনীনতা আছে বলেই আজকে কুষ্টিয়ার অঞ্চলের বাউলের গান ঢাকায় বসে আমরা শুনতে পারি। এটি কিন্তু মাননীয় সভাপতি আজকে আমাদের নাগরিক সংস্কৃতির খুব বড় একটি সাফল্য নয়। আমাদের প্রশ্ন হচ্ছে এই গান কোনটি বাজবে, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে। আজকে আমাদের বাউলের গান বাজবে নাকি রক মিউজিক বাজবে, প্রশ্নটি হচ্ছে এখানে। আজকে আমরা কোনটিকে কেন্দ্র ধরে থাকবো মাননীয় সভাপতি? আজকে আমাদের দুই পক্ষের মধ্যে কখনোই তথ্য প্রযুক্তিগত ব্যবহার কিংবা আধুনিক বিজ্ঞানের ব্যবহার নিয়ে কখনো বিতর্ক হয়নি। আজকে আমরা যে জায়গা থেকে বক্তব্যটি দেওয়ার চেষ্টা করেছি মাননীয় সভাপতি, সেটি হলো আজকে আমরা কোন সংস্কৃতি বা কোন ধারাটিকে চর্চা করব। আজকে বিপক্ষ দল থেকে যে কথাটি বারবার বলা হয়েছে যে নাগরিক সংস্কৃতি নাকি লোক সংস্কৃতিকে ধারণ করবে, ধারণ করে তারপরে মাননীয় সভাপতি আগাবে, তাহলে মাননীয় সভাপতি ওনাদের কথা অনুযায়ী কেন্দ্রে থাকলো কে? আজকে সেই লোক সংস্কৃতি কিন্তু কেন্দ্রে থাকলো এবং লোক সংস্কৃতিকেই কিন্তু আজকে আমাদের বাঙালি চেতনা, বাঙালি মূল্যবোধের ধারক হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আবার শেষে বলতে চাই যে লোক সংস্কৃতিকেই যদি আজকে আমরা মনের মধ্যে ধারণ করতে পারি, তাহলেই বাঙালিকে সংস্কৃতিবান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের একেবারে শেষ 2 মিনিট, এই 2 মিনিটে যুক্তি খণ্ডন করবেন বিপক্ষের দলনেতা জিহাদ আল মেহেদি।
মাননীয় সভাপতি, আপনাকে আরও একবার নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে আসছি। প্রথম যুক্তিতে তাদের ভুলটি ছিল যেটি পক্ষ দলের, সেটি হচ্ছে তারা আজকে কোনো থিওরি দেখিয়ে যেতে পারেননি, যে জায়গাটিতে আমরা একটি থিওরির প্যারামিটার দিয়েছি, দ্য থিওরি অফ ম্যাস কালচার। মাননীয় সভাপতি, অ্যাডর্নো হকেইমার ফ্রাঙ্কফুর্ট স্কুলের মাননীয় সভাপতি, থিওরির জায়গাটি আজকে তাদের সমস্ত জায়গায় শূন্য ছিল। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত, আমরা বিজ্ঞান নিয়ে আজকে কোনো কথা বলছি না, তারা নিজেরাই বিজ্ঞান কথাটিকে সৃষ্টি করছেন, প্রযুক্তিটিকে সৃষ্টি করছেন, তারাই তাদের যুক্তি খণ্ডনটি করছেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাটি কোথায়? নেই। মাননীয় সভাপতি, আজকে তাদের প্রথম বক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় সংজ্ঞায়নের অভাব ছিল, সেটি হচ্ছে আনুগত্য। মাননীয় সভাপতি, শেষ বক্তা যুক্তি খণ্ডন পর্বে সে আনুগত্যের কথাটি বলেছেন, কিন্তু আমাদের প্রথম বক্তা প্রথম থেকেই বলেছেন চর্চা এবং অনুশীলন, সেই অনুশীলন এবং চর্চাটি হতে হবে পরিমার্জিত, পরিশীলিত, করে কে? নাগরিক সংস্কৃতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে তারা বাঙালিকে বারবার বাঙালির কথাটি বলছেন। মাননীয় সভাপতি, আমরা যে বাঙালি, আমাদের ভেতরে এই বোধটি কারা ঢুকিয়ে দিয়েছে? সেই বীজটি কে বপন করে দিয়েছে? মাননীয় সভাপতি, 1948 সালের আগ পর্যন্ত আমরা জানতাম না আমরা কি বাঙালি নাকি আমরা অন্য কিছু। মাননীয় সভাপতি, ভাষা আন্দোলন হয়েছে, পরবর্তীতে রবীন্দ্রনাথকে নিয়ে আন্দোলন হয়েছে। মাননীয় সভাপতি, 71-এ মুক্তিযুদ্ধ এসেছে, আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে বলতে পারছি হ্যাঁ আমরা আজকে এক সূত্রে গাথা, এক প্ল্যাটফর্মে গাথা ফলাফল নাগরিক সংস্কৃতির। মাননীয় সভাপতি, আজকে আমরা বাঙালি। মাননীয় সভাপতি, 90 দশকের কথা বলা যায়, যখন কবিতা উৎসব শুরু হয়েছিল, যখন একটি সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের কাছে বলতে চাই, পড়ুন গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রথম পৃষ্ঠাতে পড়লেই বুঝতে পারবেন লালন ঠাকুরের সাথে, মাননীয় সভাপতি, লালন ফকিরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর একজন নাগরিক কবি হয়েও সৃষ্টি করেছিলেন একটি মেলবন্ধন। সেই জায়গাটিতেই নাগরিক সংস্কৃতির সবচেয়ে বড় সার্থকতা। মাননীয় সভাপতি, আজকে তারা জাদুঘরে রাখতে চাইছেন নাগরিক সংস্কৃতি এবং লোক সংস্কৃতি দুটোকে আলাদা করে, কিন্তু আজকে তো জাদুঘরে রাখার কথা নয়, আজকে রবীন্দ্রনাথের কথাতেই যেটা, সেটা হচ্ছে যে দেবে আর দেবে, মিলিবে মিলাইবে। মাননীয় সভাপতি, আজকে সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি। সবশেষে যে কথাটি বলতে চাই, 3টি প্রশ্ন আমরা করে গিয়েছিলাম। লোকসংস্কৃতি কিভাবে বা কেন, কোন প্রক্রিয়ায় বাঙালিকে সংস্কৃতিবান করে তুলতে পারে? নাগরিক সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ছাড়া লোকসংস্কৃতি কিভাবে সার্বজনীন হতে পারে? সবশেষে লোকসংস্কৃতির কোনো শক্তিশালী উপাদান আছে কিনা? একটি প্রশ্নের উত্তর পাইনি। মাননীয় সভাপতি, তার পুরো কাঠামোটি দাঁড়িয়ে আছে একটি নড়বড়ে ভিত্তির উপরে। আমাদের জায়গাগুলো থেকে এটাই প্রতিপুষ্ট হয়েছে যে মাননীয় সভাপতি, আজকে আমাদের যে বিষয়টি, আমরা যে স্ট্যান্ডটি দাঁড় করেছি, এই বিষয়টি যেন আজকে আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। আমরা প্রথাসিদ্ধভাবে যদি যাই, যে পর্বে আমরা বিতর্ক করি এবং যুক্তি খণ্ডন করি, সে পর্বটি শেষ হয়েছে। কিছুক্ষণ পরে আমরা জানব বিজয়ী দল কোনটি, বিজিত দল কোনটি। যতক্ষণ আমরা মনোযোগের সঙ্গে শুনলাম, তখন আমরা দেখলাম যে দুটো দলেই বিভক্ত হয়ে 6 জন মেধাবী যুবক অত্যন্ত সুন্দর প্রস্তুতি নিয়ে যুক্তি উপস্থাপন করেছে, যুক্তি খণ্ডন করেছে। এই খণ্ডন করবার মাঝে তারা কিছু কিছু কৌতুককর বাক্য ব্যবহার করেছে বলে আমার মনে হয়। আমার শুধু সান্ত্বনা, আমার শুধু আনন্দ এই, আমার বক্তব্য বিচারকের মূল্যায়নে কোনো প্রভাব রাখবে না। সংসারে মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাকে আবার মানুষ হতে হয়। পৃথিবীর আর কোনো প্রাণীকে কিন্তু সেই প্রাণীটি আবার হতে হয় না। সেই জন্যেই বলা হয় পশুপক্ষী সহজেই পশুপক্ষী, তরুলতা সহজেই তরুলতা, মানুষ অনেক চেষ্টার পরে সে মানুষ। গোবৎসের পিঠে হাত দিয়ে কেউ বলে না বাবা তুমি আবার গোবৎস হও। লাউডগার পিঠে হাত দিয়ে কেউ বলে না তুই আবার লাউডগা হ। কিন্তু আমাদের ছাত্রদের, আমাদের পুত্রদের, আমাদের কন্যাদের, আমাদের ভ্রাতাদের, আমাদের ভগিনীদের মাথায় হাত দিয়ে আমরা বলি তুমি মানুষ হও, তুই মানুষ হও। অর্থাৎ মানুষকেই শুধু মানুষ হতে হয়। এই অ্যাট্রিবিউট পৃথিবীর আর কোনো প্রাণীর নেই। একটা জিনিস মুগ্ধ করে আমাকে, যে সমাজের অনেকগুলো দিক নিয়ে, অনেকগুলো প্রকোষ্ঠের ভেতরে গিয়ে তারা অনুসন্ধান করেছেন, যুক্তি খণ্ডন করেছেন, নিজের যুক্তি উপস্থাপন করেছেন। আমরা এই বিতর্কটা এমন একটা সময়ে করলাম যখন আমাদের সমাজের কিছু কিছু তরুণের নেতা হচ্ছে সিলভেস্টার স্ট্যালোন, কারো নেতা ব্রুস লি, এই রকম। এবং খুব বেদনাদায়ক সত্য হচ্ছে এই তরুণদের বয়সী অনেক তরুণ এখন সমাজে বসবাস করছে তাদের ধৌত মস্তিষ্ক নিয়ে। বিধৌত মস্তিষ্কের এই তরুণরা বড় হচ্ছে
ব্যবস্থাপত্রের ইতিহাস পড়ে, দেশের সত্যিকার ইতিহাস পড়ে নয়। তো এই বিতর্ক চোখ খুলে দিক যে আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। আমি মনে করব যে আমাদের মধ্যে যে বন্ধুত্বের স্পিরিট আছে, আমাদের মধ্যে যে প্রাণময়তা আছে, সেইটি অক্ষুণ্ণ থাকবে। আজকের বিজয়ী দল আমাদের 5 জন সম্মানিত বিচারকের সুচিন্তিত মূল্যায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন ভাই, আজকের শ্রেষ্ঠ বক্তা বিপক্ষের দলনেতা জিহাদ আল মেহেদি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ টেলিভিশনের 21তম জাতীয় বিতর্কের দ্বিতীয় রাউন্ডের এই প্রতিযোগিতার সমাপ্তি আমি এখানে ঘোষণা করলাম। ধন্যবাদ।